দিনভর ঘটে চলেছে অসংখ্য ঘটনা। যে ঘটনাটি আজ আলোচনায় সেটি কি শুধুই কাকতালীয় নাকি পরিকল্পিত? পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া সহ নিউজ পোর্টালে যেসব খবর এবং গুরুত্বপূর্ণ খবর আলোচনার খোরাক জুগিয়েছে তার কতটা আমরা জানি? খবর শুধু একটা হেডলাইন নয়, খবর একটা বাস্তবতাও বটে। এর নেপথ্যে থাকে অনেক প্রশ্ন যার উত্তর জানা দরকার। আমরা শুধু খবর নয়, জানতে চাই ভেতরের সত্যটাও। এমন অনেক গুরুত্বপূর্ণ খবর আর খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নির্বাচিত খবর। সকলকে আমন্ত্রণ। সাথে আছে আমি মীর হাসান। আর আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি। চলুন তার সাথে পরিচিত হই। প্রথমে পরিচিত হব বেসরকারি টেলিভিশন RTVর বার্তা প্রধান জনাব ইলিয়াস হোসেনের সাথে। ইলিয়াস হোসেন, আপনি কেমন আছেন? জি, ভালো। অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। একই সঙ্গে এই আলোচনায় যোগ করে নিতে চাই নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক ডক্টর শিব্বির আহমেদ। শিব্বির আহমেদ, আপনাকে স্বাগত এবং আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছে। অসংখ্য ধন্যবাদ, আপনারা দুজন আমাদেরকে সময় দিয়েছেন। এছাড়াও আমরা চেষ্টা করব এই আলোচনায় বিভিন্ন পর্যায়ে আমাদের সহকর্মী অথবা অতিথিকে যুক্ত করে নিতে, তাদের মতামত বিশ্লেষণ এবং তারা যেসব খবর সংগ্রহ করেছেন সেগুলোর বিষয় সম্পর্কে একটু বিস্তারিত জানতেও। তবে আজ আমরা যে প্রধান খবরটিকে নির্বাচন করেছি সেটা হলো সংসদ আজ ছিল সরগরম। মুক্তিযুদ্ধ, রাজাকার ও জামায়াত নিয়ে আবারও উত্তপ্ত হয়েছে জাতীয় সংসদ। চলুন আজকের নির্বাচিত খবরটি দেখে আসি। জাতীয় সংসদের রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান। তার বক্তব্যে উঠে আসে মুক্তিযোদ্ধা ও রাজাকার প্রসঙ্গ। তিনি জামায়াত আমিরকে ইঙ্গিত করে বলেন, কোন শহীদ পরিবারের লোক জামায়াত করতে পারে না, আর করলে সেটা ডাবল অপরাধ। আচ্ছা, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাতে ইসলাম করেন, এটা ডাবল অপরাধ। ফজলুর রহমানের এই বক্তব্যের পরেই বিরোধী দলের সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ জানান। তৈরি হয় উত্তেজনা। আপনারা শৃঙ্খলা রক্ষা করুন। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বারবার সদস্যদের শান্ত থাকার আহ্বান জানালেও হট্টগোল থামছিল না। একটু অপেক্ষা করুন। ফজলুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের গুরুত্ব কোনোভাবেই সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলনের সঙ্গে তুলনীয় নয়। ৭১ ও ২৪কে কোনোভাবেই এক করে দেখার সুযোগ নেই। সেই গণঅভ্যুত্থানকে যারা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার সঙ্গে তুলনা করতে চায়, জুলাই যুদ্ধ এবং মুক্তিযুদ্ধ, তাদেরকে আমি বলবো, সবাইকে আমি বলবো, এই কথাটা বলাই অন্যায়। তার বক্তব্য শেষ হলে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়ান বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন তার ব্যক্তিগত পরিচয় ও রাজনৈতিক আদর্শ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এটা গুরুতর অপরাধ। আমি কোন দল করব, কোন আদর্শ আমি অনুসরণ করব, এর উপর হস্তক্ষেপ করার ন্যূনতম কোনো অধিকার রাষ্ট্র কিংবা সংবিধান কাউকে দেয়নি। আমি এটার তীব্র নিন্দা জানাই। এই অবস্থায় কথা বলতে দাঁড়ান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসের ভিত্তিতে জাতিকে আর বিভক্ত করা উচিত নয়। মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ এই দুই ডেফিনিশনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা তো সেটা স্বীকৃতি দিয়েছেন মাননীয় স্পিকার, আমরা ওখানেই থাকি। সুতরাং নতুন করে আমার মনে হয় যে মুক্তিযুদ্ধ ইতিহাসের ভিত্তিতে জাতিকে আর বিভক্ত না করে। এদিকে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশের জাতীয় পার্টি বিজেপির MP আন্দালিব রহমান পার্থ জামায়াতের কড়া সমালোচনা করলে সংসদ আবারও উত্তপ্ত হয়ে ওঠে। আয়শা টুম্পা, ওয়ান নিউজ, ঢাকা। আমার প্রতিবেদনটি দেখছিলাম, ইলিয়াস হোসেন এবং শিব্বির আহমেদ, আপনারা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন। এবং এই প্রতিবেদনের জায়গা থেকে আমি প্রথমে ইলিয়াস হোসেন আপনার কাছে যেতে জানতে চাইবো। আমরা একটা অংশ দেখছিলাম, নিশ্চয়ই আমরা কিছুক্ষণ পর আমাদের সহকর্মী যিনি সংসদ ফলো করেছেন তার কাছ থেকেও জানতে চাইবো আর কি সংসদে ঘটলো। কিন্তু যেটুকু আমরা দেখলাম তাতে দুটি প্রশ্ন দেখলাম। এক হচ্ছে ৭১ এবং ২৪কে এক লাইনে নিয়ে আসা হচ্ছে, সেই বিষয়টিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আর একটি কথা হচ্ছে যে শফিকুর রহমান এটা কি মজা করে বলেছেন নাকি সিরিয়াসলি বলেছেন? তিনি বলছেন যে সবাই তাকে ভালোবাসে এবং সুযোগ পেলেই কচলায়। তাকে কি কচলানো হচ্ছে? তার রাজনৈতিক দলকেও কি কচলানো হচ্ছে? এটা তো উনি যখন বলছেন তো এক ধরনের তো বাস্তবতা আছে। আর আমরাও দেখেছি যে উনি বিভিন্ন অনুষ্ঠানের বিভিন্ন সময়ে অনেককে আদর করে ভালোবেসে কসলে দেন আর কি। আচ্ছা, তো এটা একটা অনেকটা এর মধ্য দিয়ে উনি যাচ্ছেন আর কি। তো আমরা আজকে সংসদে যেটি দেখলাম এটি আমার ধারণা যে এটা আসলে কাঙ্ক্ষিতই ছিল। তো আপনি জানেন যে গত ১.৫ বছর বা আমরা জুলাই অভ্যুত্থানের পরের থেকেই
দেখছি যে যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে একসাথে ছিল তাদের মধ্যে যখন সামনে ইলেকশন আসতেছিল তখন থেকেই পারস্পরিক কাদা ছোড়াছুড়ি এসব চলে আসছিল। তবে একথা সত্য, আপনার যারা দেশকে ভালোবাসে বা গণতন্ত্রের কথা বলে, যদি কোনো দলভুক্ত না থেকে সাধারণ মানুষ হিসেবে কথা বলে, সেক্ষেত্রে কিন্তু তারা ৭১-কেও ছোট করে না, ২৪-কেও ছোট করে না। আর দেখবেন যে রাজনৈতিক কারণে বা যার যে নাম বা বদনাম আছে সেসব কারণে কেউ ৭১-কে বড় করে তুলে ধরছে, কেউ ২৪-কে বড় করে তুলে ধরছে। আমার ধারণা যে এটি আসলে খণ্ডিত চিন্তা ভাবনা। এটা আপনার একটি দেশের অভ্যুদয় বা জন্ম ১৯৭১ সালে, এটি একটি মহাকাব্যিক ঘটনা। এটি প্রত্যেকটি দেশের জন্য, বিশ্বে যত দেশই আছে তারা এরকম আমাদের মতো সংগ্রাম করে লাখো শহীদের বিনিময়ে যারা স্বাধীনতা অর্জন করেছে, এটি একটি এপিক ঘটনা। এটির সাথে আপনি বারবার ফ্যাসিস্ট আসতে পারে, স্বৈরাচার আসতে পারে, সে নিয়ে গণ অভ্যুত্থান হবে, গণতন্ত্রের জন্য আন্দোলন হবে, ভোটাধিকারের জন্য হবে, খুব স্বাভাবিক। কিন্তু আপনার যে মূল জিনিসটি সেটির সাথে এটি তুলনা না করাটাই বেটার। আর এই তুলনা করতে গেলে হয় কি, ২৪-এ আপনার দেখেন যে অনেক ছাত্র, তারপরে দিনমজুর শহীদ হয়েছেন। তাহলে যখন আমি একটার সাথে আরেকটা তুলনা করব, তারপর আবার রাজনৈতিক কারণে বিভাজন তৈরি হবে, তখন মনে হচ্ছে যে শহীদদের সাথে এক ধরনের খামখেয়ালিপনা দেখানো হচ্ছে। দরকার কি? আপনার ২৪-এ গণ অভ্যুত্থান হয়েছে, সেটিকেও সম্মান করুন, আমি এটা তুলনার দরকার নেই। আপনাকে সম্পর্ক প্রশ্ন এবং পাশাপাশি শিবির আহমেদকেও এই প্রশ্নটা রেখে যাই। আমি বরং একটু আমাদের সহকর্মী প্রথমে আয়েশা, তিনি রেখেছিলেন খোঁজ খবর এই সংসদের, এবং পরের অংশে আমাদের আরেক সহকর্মী সৈকত খান, তিনিও এই সংসদ ফলো করেছেন। ফলে আমরা দেখছিলাম প্রতিবেদনে সালাউদ্দিন আহমেদও বক্তব্য রেখেছেন এবং একই সঙ্গে আন্দালিব রহমান পার্থ, যিনি জোটের অংশ, তিনিও বক্তব্য রেখেছেন। সেই বক্তব্য শুনতে পাইনি, কিন্তু নিশ্চয়ই শুনবো। তবে আমরা এখন সৈকত খানকে আমাদের সাথে যোগ করে নেই, সৈকত খানের কাছে শুনবো তারা কি বলেছেন। কিন্তু আপনার জন্য সম্পর্ক প্রশ্ন থেকে গেল, সেটা হচ্ছে যে এই জুলাই প্রজন্মকে কি আসলে মুক্তিযুদ্ধের যে মাহাত্ম্য, এটা কি বোঝানো যাচ্ছে কিনা, যার কারণে এই কনফ্লিক্টের জায়গাটা তৈরি হচ্ছে কিনা। আমি বরং সৈকত খান আপনার কাছ থেকে শুনতে চাই, আপনি নিশ্চয়ই সংসদ ফলো করেছেন, একটু বলবেন নিশ্চয়ই সালাউদ্দিন আহমেদ এবং আন্দালিব রহমান পার্থ, তাদের বক্তব্যের অংশ কি ছিল, তারা কি বলতে চেয়েছেন, একই সঙ্গে এর জবাবে শফিকুর রহমানের বক্তব্য কিরকম ছিল, এবং আজকে সংসদের মেজাজটা আসলে কিরকম ছিল? আজকে সংসদের যেই শুরুতে যে জিনিসটা দেখা যায় যে ফজলুর রহমানের যে বক্তব্য ঘিরে সংসদে প্রচুর পরিমাণে উত্তেজনা এবং বাকবিতণ্ডা, তর্ক বিতর্ক, সরকারি দল বেসরকারি দল তাদের বিভিন্ন প্রশ্নের প্রেক্ষিতে যুক্তির বিরুদ্ধে যে সমালোচনা, এটি আসলে পুরোটাই লক্ষ্য করা যায়। অপরদিকে এরপরে মাগরিবের আজানের পর আন্দালিব রহমান পার্থ যখন উনি রাষ্ট্রপতি ভাষণের প্রেক্ষিতে কথা বলছিলেন, তো উনি তখন কথা বলার এক পর্যায়ে উনি কিছু সংবাদের শিরোনাম এবং কাটিং আসলে এই সংসদ উপস্থাপন করেন, যে তখন এখানে বলেন যে 16 বছরে জামায়াতের যে আমির শফিকুর রহমান, উনি বলেছেন যে 16 বছর সরকারকে লেগেছে, বিএনপিকে লেগেছে আওয়ামী লীগকে বিতাড়িত করতে, আজ আমাদের 16 দিন লাগবে। তো এরকম বিভিন্ন ধরনের উত্তেজনাপূর্ণ বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে এটির প্রেক্ষিতে আবার জামায়াতের আমির উনি আবার বলেন যে আসলে আপনি যে অ্যালিগেশনগুলো আমাকে বলছেন যে এইগুলো আসলে কোথা থেকে। তারপরে আন্দালিব রহমান পার্থ উনি বলেন যে আসলে একটি কাট পেসিং ছিল, যেটি আমি বিভিন্ন সংবাদ মাধ্যম এখান থেকে উপস্থাপন করেছি। তারপর অন্যান্যগুলো এই বিভিন্ন এনসিপি নেতা এবং অন্যান্য জোটের যারা অংশ শরিকদার তারা বলেছেন। আর এই কারণে আসলে উত্তেজনাটা বাড়তে থাকে, কারণ শফিকুর রহমান বলছিলেন যে এটা তো আমি বলিনি, এই জিনিসটা তো এরকম হওয়ার কথা ছিল না, আপনার যদি এক্স্যাক্ট কোনো তথ্য উপাত্ত না থাকে তাহলে এরকম অভিযোগ করাটা যায় না। তো আসলে এই দিক দিয়ে উত্তেজনা আস্তে আস্তে বাড়তে এক পর্যায়ে স্পিকার নিজেই, ডেপুটি স্পিকার, উনি আসলে এই যে হট টক, যে গরম তর্ক বিতর্ক, এটি থামানোর জন্য নিজে হস্তক্ষেপ করেন। ওকে, একটা সময় কায়সার কামাল ছিলেন ডেপুটি স্পিকার, তারপর আরেকজন হাফিজউদ্দিন, তিনিও তো একজন মুক্তিযোদ্ধা, তাদের আসলে ভূমিকাটা কীরকম ছিল? মানে আসলে সংসদকে এই ধরনের উত্তপ্ত হওয়া বা এই ধরনের উত্তপ্তটা ছড়ানো, যেহেতু অনেক মানুষ আসলে সংসদ ফলো করেন, বিশেষ করে এই প্রজন্মে যারা একসময় সংসদের দিকে খুব একটা আগ্রহ রাখতেন না, তারা এখন সংসদের দিকে আগ্রহ রাখেন। ফলে তাদের জন্য আসলে কী ধরনের মেসেজ ছিল, যে কোনো ধরনের বক্তব্য রেখেছেন স্পিকার বা ডেপুটি স্পিকার? হ্যাঁ, যেটি বলছিলাম যে এর আগে যে ফজলুর রহমান যখন কথা বলছিলেন তখন আসলে যে আমাদের স্পিকার উনি হাফিজুর রহমান উনি ছিলেন, উনি আসলে তখনকার যে বাকবিতণ্ডা, যে তর্ক বিতর্ক,
ওই তর্ক বিতর্কটার যে আকার এটা এত বড়ই ধারণ করে যে 10 মিনিট সংসদের অধিবেশন বন্ধ থাকে। তো ওই সময় যে এত ডিলে হইলো, এত দীর্ঘ সময় যে সংসদের অধিবেশন বন্ধ থাকে, তখন শেষ মুহূর্তে বারবার হাতুড়ি দিয়ে সবাইকে থামতে বলার আহ্বান স্পিকার বারবার জানাচ্ছিলেন এবং উনি এটাও বলছিলেন যে দেখুন আমরা সংসদে আসছি, আমরা নির্বাচিত সরকার, আমাদেরকে জনগণ প্রতিনিধি হিসাবে আজকে এই সংসদে পাঠিয়েছে। যদি আমাদের প্র্যাকটিসগুলো, আমাদের যদি কর্মকাণ্ডগুলো এইরকম দাঁড়ায়, তাহলে আমাদের যে তরুণ প্রজন্ম যারা এই বর্তমানে এই সংসদকে ফলো করছে, সংসদকে দেখছে, সংসদ থেকে শেখার চেষ্টা করছে, কারণ তরুণ প্রজন্মের এখানে যে ইনভলভমেন্ট বা যে সংস্পর্শ, এটি আসলে সাধারণত আমরা সহজ কথা বলতেই পারি যে জুলাই অভ্যুত্থানের কারণে যে আজকের যে সরকার, যে সরকারি দল বেসরকারি দল সবাই জুলাই অভ্যুত্থানকে সমর্থন করেন এবং সবাই স্বীকার করছেন। তো এইটার আসলে একটি বড় অবদান রেখেছিল যে তরুণ প্রজন্ম। তো তরুণ প্রজন্মের কাছে যে ভালো মেসেজ যায়, একটি যে আপনার কথা পরিষ্কার যে স্পিকার কিংবা ডেপুটি স্পিকার নতুন প্রজন্মের কাছে যদি ভুল বার্তা না যায় সেই প্রসঙ্গটি সামনে এনেছেন। আমি ইলিয়াস হোসেন আপনার কাছে যাবো, তবে একটু ফাঁকে যদি আমি ডক্টর শিবির আহমেদের কাছ থেকে যদি তার বিশ্লেষণটা শুনে নিই। তুলনায় বা কেন আসছে? জুলাই প্রজন্ম কি আসলে মুক্তিযুদ্ধের মহত্ব বোঝানো যাচ্ছে কি যাচ্ছে না? আমার কাছে ধন্যবাদ আমার সহালোচককে এবং যিনি অনলাইনে যুক্ত হয়েছেন এবং দর্শকদেরকে ধন্যবাদ আপনাকে সহ। দেখেন, এখানে আমার কাছে মনে হয় কি পুরো ব্যাপারটা একটা পলিটিক্যাল টুল হিসাবে ব্যবহার করার একটা চেষ্টা বা প্রচেষ্টা আমি বলতে পারি। দেখেন, এই সেম টেন্ডেন্সিটা আমরা কিন্তু হাসিনার আমলেও দেখেছি। যখনই কোনো রাজনৈতিক ব্যর্থতার আলাপ আসতো, যখনই তেল গ্যাসের দাম নিয়ে কথা উঠতো, সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ অবস্থা তৈরি হতো, তখনই সরকার হচ্ছে এই টুলটা সামনে নিয়ে আসতো। এবং এই টুলটা যে শুধু জামাতের বিরুদ্ধে ব্যবহার করছে তা না, বিএনপিকে সেম টুল দিয়েই কিন্তু বিএনপিকে বলেছে যে বিএনপিকেও স্বাধীনতা বিরোধী বলেছে, জিয়াউর রহমানকে বলেছে বড় রাজাকার, জিয়াউর রহমানকে বলেছে গুপ্তচর, পাকিস্তানের চর। জিয়াউর রহমান গুপ্তচর হিসাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, ওনার স্বাধীনতা পদক প্রত্যাহার করা হয়েছিল, ওনার বীরুত্তম খেতাব বাতিল করা হয়েছিল, জিয়ার মাজার সংসদের এখান থেকে সরিয়ে নিতে চেয়েছিল, খালেদা জিয়াকে নানান কথাবার্তা বলেছে, পেয়ারে পাকিস্তান, এটা সেটা। তার মানে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বিএনপিকে বলেছে বিএনপি স্বাধীনতা বিরোধী, পেয়ারে পাকিস্তান, গুপ্তচর, এগুলো বলে এখন সেম টুলটা আমি বলছি যে সেম টুলটা এখন ধরেন সরকার, এখন বিএনপি আসছে, এখন সরকার অপোজিশনকে ঠিক আছে বলছেন 2 মাস বা 2.5 মাসের ব্যর্থতার কারণে আসলে রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে ঘায়াল করতে গিয়ে এই প্রসঙ্গটা আনে। কিন্তু যে প্রসঙ্গটা তারা সামনে নিয়ে আসে, মুক্তিযোদ্ধার বিরোধিতাকারী দল বা তাদের দলের মধ্যে একাধিক স্বাধীনতা বিরোধী থাকার, এটা তো নিশ্চয়ই মিথ্যা নয়। না, এটা মিথ্যা নয় এবং এটা বিএনপির বেলাও মিথ্যা নয়। বাংলাদেশে ধরেন এই যে জেনারেল এমএজি ওসমানী যখন বিএনপি প্রথম গঠিত হচ্ছিল 78 সালে, যখন এমএজি ওসমানী জিয়াউর রহমানের বিরুদ্ধে প্রেসিডেন্ট হিসেবে ইলেকশন করেন, তখন উনি বলছিলেন এই নির্বাচনে আমি দাঁড়িয়েছি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী এবং স্বাধীনতা বিরোধীদের লড়াইয়ের অংশ হিসাবে। অর্থাৎ উনি হচ্ছেন স্বাধীনতা যুদ্ধের পক্ষে শক্তি, আর জিয়াউর রহমানের নেতৃত্বে যে বিভিন্ন স্বাধীনতা বিরোধীদেরকে নিয়ে বিএনপি গঠিত হয়েছে তার বিরুদ্ধে উনি লড়ছেন। তার মানে এইটা বিএনপির বিরুদ্ধেও এই সেম কথাই আসলে বিভিন্ন সময় বলা হয়েছে। এখন বিএনপি আবার অন্যদেরকে বলতেছে। তো এটা আমি মনে করি একটা রাজনৈতিক টুল। বিএনপি যখন গঠিত হয়েছে বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে প্রথম একটা রাজনৈতিক দল গঠিত হলো যেটা স্বাধীনতা বিরোধী অনেক নামকরা ব্যক্তিদের নিয়ে গঠিত হয়েছিল। তো এইটা বলা যায় যে বিএনপি হচ্ছে বাংলাদেশের প্রথম কোনো রাজনৈতিক দল যেটা স্বাধীনতা বিরোধীদেরকে নিয়ে গঠিত হয়েছিল একজন মুক্তিযোদ্ধার নেতৃত্বে। তো এখন এই যদি রাজনৈতিক টুল ব্যবহার করতে থাকে, জিয়ার বিরুদ্ধে অন্যরা করেছে, খালেদা জিয়ার সময় হাসিনার সময় খালেদা জিয়া বা জিয়ার বিরুদ্ধে বলেছে, এখন আবার বিএনপি পাওয়ারে আসছে জামাতের বিরুদ্ধে বলছে, এই চক্রটা চলতে থাকবে। কেন? কারণ সরকার যখন বিপদে পড়ে তখন এটাকে একটা টুল হিসেবে সামনে নিয়ে আসে। এখন মনে করেন গ্যাসের দাম, এখন আইন শৃঙ্খলা,
রাজনৈতিক টুল বলে আলাদা করার কিছু নাই, মনে করেন কিছুটা রাজনীতি এটা হবে। বিদ্যুতের জন্য অসুবিধা, তবে উনি যেভাবে আবার এই যে অল্প সময়ের মধ্যে সরকারি সাফল্য ব্যর্থতা 2 মাসের মাথায় যেভাবে বলছেন, আমার মনে হয় সরকার এতটা বেকায়দায় পড়ে নাই যে এখন এই টুল ব্যবহার করতে হবে। এখন জামাতের যে ক্যারেক্টার বা এই সংসদে যারা পাশ করে এসছেন, আমরা তো মোটামুটি কম বেশি সবাইকে চিনি আর কি, যে তাদের কতটুকু প্রজ্ঞা ও কতটুকু রাজনৈতিক বিতর্ক করার সামর্থ্য আছে। তো সেই জায়গাটাতে, আর আপনি জানেন ফজলুর রহমানের বিষয়টা একেবারে একটা জীবন্ত বিতর্ক, এটি পার্লামেন্টে যাওয়ার আগে থেকে হয়ে আসছে। এবং এক কথা বলতে পারেন, আমি বলবো যে উনি এই প্রবীণ মুক্তিযোদ্ধা একটু আবেগপ্রবণও হয়ে পড়ছেন, এবং তারও কোনো কোনো কথা নিয়ে আপনি একটু বিতর্ক করতে পারেন, কিন্তু তার যে এই আবেগ এবং মুক্তিযুদ্ধের প্রতি যার রেসপেক্ট, এটা আপনার বানানো না, এটা পলিটিক্স না। এটা হতে পারে যে বাইরে এত কথা উনি শুনছেন যে সংসদ আজকে কথা বলার সুযোগ পেয়ে উনি ঢেলে বলেছেন। না না, এটা ট্রু ভাই, ইলিয়াস ভাই যেটা বলছেন এটা ট্রু। কিন্তু উনাকে ফজলুর রহমান সাহেব, না এই যে না এটা রাইট, এই যে ফজলুর রহমান সাহেব সংসদে, যে আপনি দেখেন 24-এর সাথে জড়িত যারা আছে অনেকেই তাকে নিয়ে তার বাড়ির সামনে গিয়ে আন্দোলন করেছে। এটা উনি আজকে সংসদে বলেছেন যে ওনাকে কি ফজা পাগলা বা ফজু পাগলা বলে, যেটা ডেফিনেটলি আরো বাজে বাজে শব্দ প্রয়োগ করেছে, যেগুলো আমরা বলতে পারবো না। এটা একটা অসুন্দর জিনিস রাজনীতিতে। এখন অবশ্যই স্পিকার বলেছেন যে আমি সংসদে এরকম কথা বলতে শুনিনি, আপনি সংসদে এটা রেফারেন্সটা আছেন, আমি ডেফিনেটলি যারা ফজা পাগলা বলে বা ফজু পাগলা বলে এটা বলা উচিত না, এইটা হয়তো ওনাকে ট্রিগার করেছে, ডেফিনেটলি হতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় দেখেন, বিদ্যুতের ক্রাইসিস, গ্রামে বিদ্যুৎ 2 ঘন্টা 3 ঘন্টার বেশি থাকে না, এবং 4 জন কৃষক এ পর্যন্ত তেলের লাইনে থেকে মারা গেছেন, যারা হচ্ছে বড় চাষের জন্য সেচ দিতে পারছেন না তেলের জন্য। ঢাকা শহরেও মোটরসাইকেল বলেন, গাড়ি বলেন, 8-10 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, দীর্ঘ লাইন। মানুষের মধ্যে কিন্তু ক্রাইসিস আছে, এখন তেলের দাম বাড়ছে, পরিবহনের দাম বাড়ছে, এটা ধরেন আপনি কি মনে করেন শফিকুর রহমান আসলে সংসদে এটাই বলেছেন যে তিনি আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আসছেন সংসদে, কিন্তু এই প্রসঙ্গগুলো তুলে আমি মনে করি তাকে অন্যদিকে ডাইভার্ট করা হচ্ছে, তাকে কষ্টানো হচ্ছে। এটা ডাইভার্ট করা, এইটা একটা খুব দেখেন, এই যে এটা কেন ইলিয়াসের বক্তব্যটা সেই জায়গাতে আমি বলছিলাম কি, একটু আগে যেটা বলছিলাম আমি, যে জামাতের যারা সংসদ সদস্য হয়ে নির্বাচিত হয়ে এসছেন, আমরা কম বেশি তো সবাইকে চিনি, তাদের মধ্যে আসলে খুব ভালো বিতার্কিক বা খুব ভালো জানাশোনা সংসদীয় আচরণবিধি বলেন, কার্যপ্রণালী অনুযায়ী যে বক্তব্য রাখার কথা কখন কি, খুব বেশি হচ্ছে না। ফলে আমরা এবার বিরোধী দলীয় নেতাকে যে পরিমাণ বক্তব্য দিতে দেখছি, অতীতে কোনো সংসদে বিরোধী দলীয় নেতা এত কথা বলতে হয় নাই। তাদের চিফ হুইপ বা তাদের আরো বাগ্মী সংসদ সদস্যরা থেকেছে, তারাই সেই কথাগুলো বলেছে। তো উনি যেহেতু বেশিরভাগ কথা বলতে আসছেন, ফলে তাকে আক্রমণও করা হচ্ছে বিতর্কের স্বার্থেই আর কি, তাকে বলা হচ্ছে। তারপরে উনি যেটি বললেন যে আপনার মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান বা শহীদ পরিবারের সন্তান, এটা অনেকটা আমরা এতদিন অভ্যস্ত যে মুক্তিযুদ্ধ পরিবার বা মুক্তিযুদ্ধ যারা ধারণ করে বহন করে তাদের দেখে অভ্যস্ত। তখন উনি যখন দাবি করেন না, তখন কথাটা অনেকটা এর মতো মনে হয় যে মেহেদি গাছে গোলাপ ফুলের মতো আর কি, গল্প লাগে। তো তারপরেও ওনারা হয়তো চেষ্টা করছেন, সরকারেরও এই 2 মাসের মাথায় ওই উনি যেটি বললেন আর কি, তেল গ্যাস নিয়ে নানান কিছু নিয়ে সমস্যায় আছে, বা আইন শৃঙ্খলা পরিস্থিতির কথাও যদি বলেন, আমরা যে মবের কালচার দেখলাম গত 1.5 বছরে, স্বাভাবিকভাবে মানুষ প্রত্যাশা করেছে একটি নির্বাচিত সরকার এসছে, এখন আর এই জাতীয় খুন ধর্ষণ এসব হবে না, বা হলেও তাৎক্ষণিকভাবে এটা বিচারের প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসবে। সেগুলো নিয়ে মানুষের মনের মধ্যে আছে যে আরো কেন দ্রুত গতিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কিন্তু একই সঙ্গে এই প্রশ্নটাকে আপনি সামনে নিয়ে আসবেন কিনা, যে ধরেন যে প্রশ্নটি আসলো যে ফজলুর রহমান যেটা বলছেন যে মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধ পরিবারের সদস্যদের জামায়াতে ইসলামী করার ডাবল অপরাধ, এইটা একেবারে আমার কাছে মনে হয়েছে তার নিজস্ব মত, এবং এইটা কোনো জায়গা থেকে কেউ ঘোষণা দিয়ে বলেনি যে এটি সর্বজন স্বীকৃত কথা। এটা আমি আগেই বলেছি যে উনি দীর্ঘদিন ধরে, বিশেষ করে 1.5-2 বছরে যে পরিমাণ কথার অত্যাচারের শিকার হয়েছেন, এবং বাচ্চা পোলাপান তার বাসার সামনে অবস্থান নিয়ে যে সমস্ত আজেবাজে কথা বলেছে, উনি আসলে চরম একটা বিক্ষুব্ধ অবস্থায় থেকেছেন, আজকে কথা বলার সুযোগ পেয়ে ঢেলে দিয়েছেন। তো সেখানে যে আর করতে পারবে না, এইটা বাংলাদেশের রাজনীতিতে বা কোনো বইয়ে লেখা নাই যে তাইগুলো করতে পারবে না। আপনি লক্ষ্য করে দেখেন, কর্নেল অলির মতো মুক্তিযোদ্ধা যারা আমাদের যোগ দিয়েছেন, হ্যাঁ, তো রাজনৈতিক তো বাধা নিষেধ নাই কোথাও। জামাতের সাথে তো জোট করা শুধু এলডিপি কথা না, আওয়ামী লীগও তো একসময় তাদের, প্রত্যেকটা দলের সাথে রাজনৈতিক সমঝোতা বা জোটবদ্ধতা ছিল। আর সবচেয়ে বড় কথা হলো এই মুহূর্তে বিএনপি আর জামাতের যে মৈত্রী, বিএনপি এবং জামাতের যে রাজনৈতিক গাঁটছড়া, এর চেয়ে তো আর বেশি অন্য কারো দলের সাথে থাকে নাই। তো এখন তাদের অবস্থানটা সরকার দল আর বিরোধী দল বলেই এই বিতর্ক এসছে, এবং আরো আসবে, চলবে। এবং আমার মনে হয় এটা তর্কের খাতিরে তর্ক হিসেবেই নয়, ভালো যে একজন আরেকজনকে ধ্বংস করে ফেলবে বা এরপরে আর একে কথাই বলতে দিবে না, সেদিকে হয়তো যাবে না। আর সংসদীয় রাজনীতির এটা বিউটি, আপনার তর্ক হবে, ওয়াকআউট করবে, আবার আসবে, আবার কথা বলবে, এইটা নতুন কিছু না। বরঞ্চ অন্য যে কোনো সংসদের চেয়ে আমি এই সংসদে একটি ভালো জিনিস দেখেছি, যে অনেক ব্যাপারে সরকারি দল আর বিরোধী দল একমত হয়েছে।
তো তাহলে নিশ্চয়ই চর্চা থাকবে। আমি একটা বিরতি নিই, বিরতির যাওয়ার আগে শিবির আহমেদ, আপনার জন্য এই প্রশ্নটা রেখে যাই। আপনার কাছে কি মনে হয় কিনা যে ফজলুর রহমানের এই বক্তব্যটা আসলে তার নিজের বক্তব্যের সাথেই একটা দ্বন্দ্ব তৈরি করে কিনা, কন্ট্রাডিকশন তৈরি করে কিনা, যে তিনি বলছেন যে এই সংসদেই তিনি দেখেছেন যে মতিউর রহমান নিজামী মুজাহিদিন, নাম উল্লেখ করেননি কিন্তু ইঙ্গিতটা ওইদিকেই করেছেন যে তাদের বিরুদ্ধে যখন শোক প্রস্তাব তোলা হয়েছে তিনি চুপচাপ ছিলেন, দল এটা করেছে সেজন্য তিনি চুপ থেকেছেন, আবার তিনি আবার এখানে এসে এই বিষয় নিয়ে সোচ্চার হচ্ছেন, নিজেই নিজেকে আসলে কন্ট্রাডিক্ট করে কিনা আপনার বিশ্লেষণ শুনবো। তবে তার আগে দেবো ছোট একটা বিরতি, ফিরছি একটু পর। আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে। আমরা কথা বলছিলাম ইলিয়াস হোসেন এবং ডক্টর শিবির আহমেদের সাথে, তাদের মতামত জানছিলাম। একই সঙ্গে আমরা শুনছিলাম আমাদের সহকর্মী সৈকত খান, সংসদ ফলো করেছিলেন। সৈকত খান, আপনার কাছে আপাতত আর কিছু জানার নেই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন। আপাতত আপনাকে বিদায় জানাতে চাচ্ছি। তবে এর ফাঁকে যেহেতু বলছিলাম যে ডক্টর শিবির, আপনার কাছে একটু জানতে চাইছিলাম যে মতিউর রহমান নিজামী, আমি না উল্লেখ করি যেহেতু তিনিও উল্লেখ করেননি, যাদের বিষয়টাকে ফজলুর রহমান ইঙ্গিত করেছিলেন, সেই বিষয়টি নিয়ে শোনার আগে আমরা বরং একটা ভালো হোক, আমার যদি আন্দালিব রহমান পার্থ কি বলেছেন সংসদও সেটা শুনি, তাহলে আপনাদের আলোচনা আরো খোরাক যোগাবে। নিশ্চয়ই আমরা একটু দেখি, শুনি আন্দালিব রহমান পার্থ কি বলেছেন। বিএনপি ফ্যাসিবাদীর রাস্তা ধরে হাঁটা শুরু করছে শফিকুর রহমান। বিড়ালের মতো বাঁচতে চাই না, সিংহের মতো বাঁচতে চাই। মানুষ আশরাফুল মাখলুকাত আল্লাহ বানাইছে, আমরা সিংহ বিড়াল হয়ে যাচ্ছি। সংস্কার পিছিয়ে গেল, অভ্যুত্থানের প্রস্তুতি হবে। জিয়া পরিবার থেকে মানুষকে মুক্ত করার ঘোষণা। 16 বছর জিয়া পরিবারের থেকে মুক্ত করতে শেখ হাসিনা হেলিকপ্টার দিয়ে পালিয়েছে, সাতরায় পালাবে মাননীয় স্পিকার বলে কি? জিয়া পরিবার মানে বাংলাদেশের গণতন্ত্র। আমি একটা কথা আওয়ামী লীগ নিয়ে পরিষ্কার বলে দিতে চাই, জুলাইকে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নাই। জুলাইকে জঙ্গি আখ্যা দিয়ে বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নাই, এবং এই বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নাই। আন্দালিব রহমান পার্থ আরো বেশ কিছু আলোচনার এলিমেন্ট তৈরি করলেন, কি বলবেন? এক তো জিয়া পরিবার থেকে মানুষকে রক্ষার ঘোষণা, এটাও কি পলিটিক্যাল এলিমেন্ট? আপনার প্রথম পয়েন্টে আসি যে ফজলুর রহমান সাহেব বললেন যে উনি যখন জামায়াতের নেতাদের নামে শোক প্রস্তাব তোলা হয়েছিল সংসদের প্রথম অধিবেশনে, তখন তিনি চুপ ছিলেন কারণ এটা দলের সিদ্ধান্ত ছিল, উনি কোনো কথা বলেননি। কিন্তু আজকে আবার সিমিলার ইস্যুতে উনি ভোকাল হচ্ছেন, তার মানে হচ্ছে উনি আসলে দলের পারপাস সার্ভ করছেন। দল ওনাকে তখন চুপ করে থাকতে বলছেন, উনি চুপ ছিলেন। এখন দল বলছে যে কথা বলো, কথা বলা দরকার, কারণ আমাদের অন্য অন্য ইস্যু যে যেন সংসদে আলাপ আলোচনা না হয়, এইগুলার থেকে ডাইভার্ট করার জন্য কথা বলা দরকার, এই ইস্যু নিয়ে এখন উনি কথা বলছেন। তার মানে আসলে এটা ওনার এই কথা দিয়ে বোঝা যাচ্ছে এটা ওনার নিজের মনের কথা, আবেগের কথা নয়, এটা আসলে দলের সিদ্ধান্তের কথা। দল ওনাকে ব্যবহার করছেন এই কাজটাতে, এটা ওনার কথা থেকে আমি ডেরাইভ করছি। আমার কাছে মনে হচ্ছে এটা একটা অবজারভেশন, ভালো অবজারভেশন, যে উনি এখন দলকে বাঁচানোর জন্য এই টুলটাকে সামনে নিয়ে আসছেন। কারণ বিদ্যুতের জন্য মানুষের কষ্ট হচ্ছে, তেলের দামের জন্য কষ্ট হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খারাপ। মানে আজকেও নিউ মার্কেটের সামনে একজন মারা গেছে, একজনকে গুলি করে হত্যা করা হয়েছে, তো খুন হয়েছেন। তো এ ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি, খুন, দর্শন এবং নানান জায়গায় চাঁদাবাজি, এই ঘটনাগুলো ঘটছে। এইগুলো থেকে দৃষ্টি ফেরানোর জন্য সংসদে যেন সরকারের বিরুদ্ধে এগুলো আলোচনা না হয়, এই জন্য উনি সরকারের দ্বারা ব্যবহৃত হচ্ছেন, ওনার কথায় আমার মনে হচ্ছে আর কি। আর এটা আন্দালিব রহমান পার্থ যেটা বললেন, পার্থের প্রথম কথাটা যেটা উনি বললেন যে বিড়ালের মতো বাঁচতে চায় না, সিংহের মতো বাঁচতে চাই, এটাকে উনি একদম লিটারাল মিনিংয়ে নিয়ে গেছেন। এটা অনেকটা ওই যে লিটারালিস্ট যারা যে শাব্দিক অর্থে বর্ণনা করেন, এটা আমার মনে হচ্ছে আন্দালিব রহমান পার্থ সাহেবের বাংলা ব্যাকরণের ক্লাস নেওয়া দরকার। বিড়ালের মতো বাঁচতে চাই না, সিংহের মতো বাঁচতে চাই, কথা দিয়ে কি মিন করা হয়, উনি হয়তো বাংলা ব্যাকরণের ক্লাস নিলে আমার মনে হয় উনি ভালো করবেন। যেটা বলছেন যে জিয়া পরিবার থেকে মুক্ত করতে চাই, এইটা একটা পলিটিক্যাল কথা। এই অর্থে পলিটিক্যাল কথাকে আমি দেখতে চাই, বলেছেন এটার কথা হচ্ছে কি, যেমন এটা অনেকেই বলেন যে পরিবারতন্ত্র থেকে বাংলাদেশের রাজনীতিকে মুক্ত করা। সেদিনও কেউ একজন বলেছেন যে বিএনপিতে যদি অনেক যোগ্য নেতা কেউ হয়, তারপরেও বিএনপির প্রধান হবেন জিয়া পরিবার থেকে। তার মানে হচ্ছে এইটা আমার যে লিডারশিপের কোয়ালিটির ভিত্তিতে লিডার হবে তা না, জন্মের ভিত্তিতে লিডার হচ্ছে, এটা আসলে ডেমোক্রেটিক কালচারের মধ্যে না। অবশ্যই জিয়া পরিবার থেকে যোগ্য কেউ হলেও নেতা হতে পারেন, আবার আরেক পরিবার থেকে যোগ্য কেউ হলেও নেতা হতে পারেন, এটাই ডেমোক্রেটিক কালচার হওয়া উচিত। কিন্তু আমরা যে উনি যে হাসিটা দিয়েছেন না, এটা একটা মানে অনেকটা যে
মানে গোলাম তার রাজার প্রশংসা করে যেমন হাসে, গোলাম কৃতদাসের হাসির মতো, যে জিয়া পরিবার আমি সঁপে দিলাম আমার নিজেকে, আন্দালিব রহমান পার্থ সাহেবের হাসি দেখে আর কি, তামাশার হাসি যদিও ওনার, কিন্তু আমার মনে হচ্ছে যে গোলাম তার মনিবের প্রশংসা করতে পেরে খুশি হয়ে একটা হাসি দিলেন। কিন্তু এই কথা দিয়ে বোঝানো হচ্ছে যে পরিবার কেন্দ্রিক নয়, যোগ্যতার ভিত্তিতে আসুক। যদি ট্যালেন্টের ভিত্তিতে আসে তাহলে আমরা ভালো লিডার পাবো, জিয়া পরিবার থেকে হোক, আমি অন্য তো পরিবার থেকে ইলিয়াস হোক। বিশ্লেষণটা শুনি। ডক্টর শিব্বির আহমেদ এই বক্তব্যের মধ্যে তেল খুঁজে পেয়েছেন, আপনি কি মানে খুঁজে পান? আমি আসলে তেলের যে সংকট, তেল খুঁজে পেলে ভালো হতো, কিন্তু আমি তেল পাচ্ছি না। এই কারণে আমি দীর্ঘদিন যাবত রাজনীতিবিদের সাংবাদিকতা করেছি, রাজনীতি দেখে আসছি, এটা অভ্যস্ত আর কি, যে রাজনীতি এরকমই। তারপরে যেটা বললেন পরিবার প্রথা, হ্যাঁ উনি সংজ্ঞা মতে গণতন্ত্রের সংজ্ঞা অনুযায়ী বা গণতন্ত্রের একটা প্রাতিষ্ঠানিক রূপ বা উন্নত গণতন্ত্র চিন্তা করলে পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসা উচিত। কিন্তু আপনি দেখেন আপনার গণতন্ত্রের অন্যতম সহায়ক শক্তি হলো জনগণ। বাংলাদেশের জনগণ কি চায়? ১/১১ সময় ২ নেত্রীকে বাদ দিয়ে খুব চেষ্টা হয়েছিল এবং বাঘা বাঘা নেতারা দল আলাদা করে ফেলতেছিল, সংস্কারপন্থী হয়ে গিয়েছিল, কিন্তু সাধারণ মানুষ, তৃণমূল যারা, তারা এদের বাইরে যেতে চায় না। এখন আপনি বলতে পারেন যে দীর্ঘদিন তাদেরকে একটা প্র্যাকটিসের মধ্যে রাখা হয়েছে, তারা মনে করে জিয়া পরিবার বা বঙ্গবন্ধুর পরিবারই রাজনীতির উত্তরাধিকার, অন্যদের কাছে আমরা হয়তো সেফ না বা নিরাপদ না, রাজনীতিগুলো এরাই করবে। এখন জনগণকে আপনি শেখাতে হবে যে পরিবারের বাইরে আসুন, কিন্তু জনগণ তো সেটা শুনছে না। আপনি যখন ইন্টারিমের গভর্নমেন্ট দেখলেন, এখানে দেশের বিদেশে অবস্থান করা যোগ্য লোকগুলো এসে সরকার গঠন করলো, কিন্তু তাদের যে পারফরমেন্স, তাদের যে জনগণের উদ্দেশ্যে কথা বলা, জনগণ অতটা পছন্দ করছিল না। তারা এই জাতীয় গতানুগতিক রাজনীতির দিকেই পছন্দ করে আছে। আর পার্থ সাহেব যে একটা করলেন, যে ড্রামাটিক বক্তৃতাটা দিলেন, তো এটা আপনি বলতে পারেন ওনার এটা মনে হয়েছে। তো উনিও এই সংসদীয় রাজনীতিতে এই সব এলিমেন্টস, কিন্তু আপনি দেখবেন যে সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনার তোফায়েল আহমেদের কথা মনে আছে, বাঘা বাঘা সংসদ সদস্যদের আমরা বিতর্ক শুনেছি সংসদে বসে থেকে। অনেক সময় সিপি সাহেবের মতো আমারও মনে হয়েছে যে এই যে 4 লাইন বাড়তি কথা বললো, এটা না বলে মানুষের জন্য বললেই হতো। কিন্তু আপনার বক্তব্যের যে রূপ, রস, উপমা, উৎপ্রেক্ষা, এটার যে সমন্বয়, তার মধ্যে ওরকম হাসি লাগে, হাত ঝাঁকানো লাগে, কাজ ঝাঁকানো লাগে। আবার আপনি দেখবেন যে যারা এখন বিরোধী দলে বসে আছে, জামাত বা এনসিপির যে তরুণ তুর্কি সদস্যরা, তারা কিন্তু দেখবেন যে যখন আন্দালি পার্থ বক্তৃতা করছে, সুলতান সালাউদ্দিন টুকু বক্তৃতা করছে, তারা কিন্তু খুব মনোযোগ দিয়ে শোনে, তারা ফলো করে। যেমন আজকে আমার এক সিনিয়র সাংবাদিকের সাথে কথা হচ্ছিল, যে সংসদ ভবনে লাইব্রেরিতে গিয়েছেন, আমারও সুযোগ হয়েছে একাধিকবার লাইব্রেরিতে পড়াশোনা করার, খোঁজ খবর নেওয়ার। সেখানে এই তরুণ সদস্যদের একজন গিয়ে সেখানে খুঁজছে যে কি পড়বে। তো আমার যে ওই সাংবাদিক বন্ধু, আমার একটু সিনিয়র ভাই, তো ওনার নাম পরিচয় জেনে তারপর তাকে বলেছে যে আমাকে একটু সাজেস্ট করেন তো, আমি আসলে এখানে কি বইগুলো পড়বো। তো উনি কিন্তু বলে দিয়েছেন যে সালাউদ্দিন কাদের চৌধুরীর বক্তব্য, তারপরে তোফায়েল আহমেদের বক্তব্য, তারপর মধু সাহেবের বক্তব্য, এরকম 5-7 জনের নাম বলে দিয়েছেন যে এটা বললেই মোটামুটি সংসদ পড়া হয়ে যাবে। ওকে 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 আমি একটা বিরতি নিই। বিরতিতে যাওয়ার আগে ইলিয়াস হোসেন, আপনার কাছে এই বক্তব্যটা বা আপনার কাছে এই প্রশ্নটা রেখেই যাই। সেটা হচ্ছে, ধরেন এক ধরনের রূপরস বা যৌক্তিকতা বা নান্দনিকতা তার বক্তব্যের মধ্য দিয়ে আপনি রাজনীতিবিদদের খুঁজছেন, কিন্তু এটাও তো সত্য যে ধরেন একসময় শেখ পরিবারকে মহিমান্বিত করতে গিয়ে, বিশেষ করে সংসদ সদস্যরা বা তাদের দলের নেতাকর্মীরা মহিমান্বিত করতে গিয়ে দলটার কি হয়েছে, পরিবারটির কি হয়েছে। এখন কি আপনার মনে হয় যে জিয়া পরিবারকেও সেভাবেই এক ধরনের রাজনীতি চলছে কিনা, তোষণের রাজনীতি চলছে কিনা? আমি এটা ফিরে এসে বরং আপনার কাছে শুনি। তার আগে নেব ছোট্ট একটা বিরতি, ফিরবে একটু পর। আবার আমন্ত্রণ। নির্বাচিত খবরে আমরা কথা বলছিলাম, আজ সরগরম ছিল সংসদ, সে বিষয় নিয়ে ইলিয়াস হোসেন যে বিরতির আগে প্রশ্নটি রেখে গিয়েছিলাম। আসলে পরিবারকে বা পরিবারের রাজনীতি এবং দলের নেতাকর্মীরা যেভাবে দলের শীর্ষ নেতার পরিবারকে তোষণ করে, এটা আসলে কতটা হিতে বিপরীত হয়, নাকি আসলে এটা কাজে দেয়? এটা তো আসলে হিতে বিপরীতের উদাহরণই বেশি। তো আর আমরা মানে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সংস্কৃতি, এর বাইরে তো আমরা না। আপনি যদি ধরেন দীর্ঘদিন ধরে গ্রামে যদি যান, দেখবেন যে ওই মোল্লাবাড়িদের খুব প্রভাব, ওইদিকে সরকার বাড়িদের খুব প্রভাব, ওই গ্রামে আরও শিক্ষক আছে, চাকরিজীবী আছে, কিন্তু কিছু একটা করতে গেলে দেখবে যে ওই যে যারা মাতাপুরি করে তাদের বাড়ির উপরেই লক্ষ্য রাখে। তো এই যদি আমরা বাংলাদেশকে একটা বড় গ্রাম ধরি, তাহলে সেখানে বঙ্গবন্ধু পরিবার, সেখানে জিয়া পরিবার, এগুলো দীর্ঘদিন যাবৎ দলগুলো নেতৃত্ব দিয়ে আসছে এবং শাসন করে আসছে বাংলাদেশকে।
এর বাইরে কিছু না। তবে যেটা জিনিস হয় আর কি, এটা শুধু রাজনৈতিক দলের বেলায় না, আমরা যারা গণমাধ্যমে কাজ করি বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কাজ করেন, সেখানেও দেখবেন যে ভিসি তোষণ আছে বা হেড অফ নিউজ তোষণ আছে। তো এগুলো যখন বেশি হয় চোখে লাগে এবং তখন পিছলে যায় অতিরিক্ত তৈলমর্দনের ফলে। এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে এবং সেটা এইবার যেটা লক্ষ্য করছি আমরা, বিএনপিও এর বাইরে না। আপনার বিভিন্ন নেতারা জিয়াউর রহমান বা খালেদা জিয়াকে মহামান্বিত করছে এবং একটা জায়গায় আমরা লক্ষ্য করছি যে তারেক রহমানের সামনে যদি কেউ প্রশংসা করে থাকছে তে উনি নোটিস করছেন বিষয়টাকে। সেটি ধরেন বাইরে জনসভা হোক বা ভেতরের কোনো সেমিনার হোক। এর সম্প্রতি উনি এক জায়গায় বলেছেন যে তাকে মাননীয় বলে সম্বোধন করতে না করেছেন, মহামান্য বলে সম্বোধন করতে না করেছেন। তারপরে একটা সময় খেয়াল করবেন আপনি তারুণ্যের অহংকার, তারপরে রাষ্ট্রনায়ক, এরকম বেশ কিছু শব্দ ইউজ করতেন। এগুলো এখন আর হচ্ছে না। এটি আমরা যদি এই আলোচনাতে বলতে পারি যেটি ইতিবাচক দিক আর কি। তো এখন খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে যে বিরাট এক অধ্যায়ের নাম আর কি, যে মহিষী নারী, তার ব্যাপারে যখন দুটি কথা সংসদে হোক বা বাইরে হোক, তো প্রথম মানুষ কিন্তু একটু সম্ভ্রমের সাথেই নেয়। তবে ওটির একটু মাত্রা আছে। আপনি জানেন যে প্রশংসা সুর এটা পছন্দ করেন এমন কোনো লোকই নেই, কিন্তু সেই প্রশংসাটা যখন আপনি মাত্রাতিরিক্ত করে ফেলবেন তখনই তৈলের ব্যাপার চলে আসে এবং সেটা মানুষ পছন্দ করে না। এই জায়গাটা একটা পরিমিতি বোধের ব্যাপার। তো আমার ধারণা যে অতীতে যে পরিমাণ হয়েছে এই যে ব্যক্তিগত পর্যায়ে তৈলমর্দন বা নেতৃবৃন্দকে নিয়ে, তার থেকে অনেকটা কমে আসছে। এবং বিশেষ করে তারেক রহমান যখন তার ব্যাপারটা না করছে সরাসরি, তারপরে আরেকটা জিনিস খেয়াল করবেন, গত 2 মাসের সেই সরকারের মধ্যে আমরা যেটি দেখেছি অতীতে, যেমন গত 26 মার্চ অনুষ্ঠান আয়োজন হলো, সেখানে আমরা এর আগের সরকারের সময় যে পরিমাণ পরিবারের ছবি বা নেতাদের ছবি দেখেছি, এবার কিন্তু জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক হোক বা পাঠক হোক এই নিয়ে কথা থাকতে পারে, কিন্তু এক সেক্টর কমান্ডার, তারপরে আপনার তার যে অবস্থান, তো সেই হিসাবে 26 মার্চ উদযাপনের জন্য আপনার প্যারেড গ্রাউন্ড বলেন বা ঢাকা শহরে নানান জায়গায় ছবি ফেস্টুন থাকতেই পারতো, আমরা কিন্তু দেখিনি। তার মানে এক ধরনের গুণগত পরিবর্তন আসছে। তো তারপরেও আমাদের রাজনৈতিক নেতাদের যে চরিত্র বা দীর্ঘদিনের যে প্র্যাকটিস, তারা হয়তো বলে ফেলে। তো আমার ধারণা যদি তারেক রহমানের জিনিসগুলোতে ওই যেভাবে এখন দেখছে ভবিষ্যতে ওইভাবে দেখে, কমে আসতে পারে। কিন্তু যদি আবার কিছুদিন পরে গা ভাসিয়ে দেন বা এক ধরনের উৎসাহ উদ্দীপনা পেয়ে থাকেন, তাহলে তখন সময় বলে দেবে আর কি। তবে এখন পরিবারের উদাহরণ তো আছে, সেটা আমরা যদি নিকট অতীতের কথা বলি, যে শেখ মুজিবের পরিবারের ব্যাপারটা এই পর্যায়ে চলে গিয়েছিল যে শুধু তাকেই না, তার পরিবারের আত্মীয় স্বজন। আমি নিজে শুনেছি ওই সময় আইসিটি প্রতিমন্ত্রী শেখ রাসেলের জন্মদিনের অনুষ্ঠানে বলছে উনি খুব বন্ধু বৎসল ছিলেন। আরে কি আশ্চর্য, সে কয়েক বছর বসে মারা গেল, উনি খুব বন্ধু বৎসল ছিলেন। উনি তো জন্মাইছেন কিনা, পলক রাজনীতিতে আসছেন কিনা, সেটা নিয়েই কথা থাকতে পারে। কিন্তু এগুলো ছিল এবং অতিমাত্রায় ছিল বলেই অতিমাত্রায় তারা রাইট। কিন্তু এই অতিমাত্রাটা তো এখনো কিছু না কিছু ক্ষেত্রে দেখা যায়, যদিও যাকে দেওয়া হচ্ছে তিনি যেটাকে যদি ঠিকভাবে আইডেন্টিফাই করতে পারেন তাহলে ভালো। অথবা আমরা যা দেখছি যে কয়েকজন ভিসি কিন্তু আমরা দেখলামই শিশু মুক্তিযোদ্ধা থেকে নানান কিছু বানিয়ে ফেলছেন, জানি না এই বিষয়ে এই বিষয়ে যাদেরকে নিয়ে তৈলবর্তন করবে তাকেই শক্ত হতে হবে। ইলিয়াস ভাই কারেক্টলি বলছেন যে তারেক রহমানকে মাল্টিপল টাইমস এরকম দেখা গেছে জুম মিটিংয়ে বা বগুড়ার প্রোগ্রামের মিটিংয়ে দেখেছি যে উনি সরাসরি মানা করেছেন যে আমাকে এত বেশি বিশেষায়িত করবেন না বা মহামান্য বলবেন না। এটা ভালো ছিল, কিন্তু স্টিল আমরা দেখছি যে এই প্র্যাকটিসটা আসলে চলতেছে এবং সংসদেও তারেক রহমানকে, আপনি যেটা বলছেন যে জাবির একজন ভিসি বলছিলেন শিশু মুক্তিযোদ্ধা হিসাবে, সংসদে একজন দাবি করেছেন ওনাকে যেন শিশু মুক্তিযোদ্ধা হিসাবে ঘোষণা দেওয়া হয় এবং তারেক রহমান সাহেবকে নিয়ে কবিতা লেখা হয়েছে, কবিতা পাঠ করা হয়েছে, সংসদ সদস্য পাঠ করেছেন, শিশু মুক্তিযোদ্ধার কথা বলেছে এবং প্রত্যেকজন সংসদ সদস্য বক্তৃতা দিতে উঠলেই আগে কতক্ষণ নেতাদের প্রশংসা করছেন, যেটা সময় নষ্ট হচ্ছে। ধরেন একজন বলছেন, দুইজন বলছেন, ওকে ফাইন শুরুতে, কিন্তু সবাই এসে বলছেন। আমি তারেক রহমান সাহেবকে সংসদে মানা করতে শুনিনি যে আমাকে এগুলো বলবেন না, অবশ্য উনি তো সংসদে কথাই বলেন না, সো মানা করবেন কিভাবে। তো সংসদেও আমার মনে হয় ওনার মানা করা উচিত যে আমাদের এখানে সময় নষ্ট হচ্ছে। তো আগের তুলনায় এটা ডেফিনেটলি কম হয়েছে। আগে যেমন গান, কবিতা, বাদ্য সবই থাকতো, এখন শুধু কবিতার মধ্যে সীমাবদ্ধ, গানের চক্রে আমরা এখন যাইনি। কিন্তু আবার ধরেন ইস্যু এলে উত্তপ্ত হয়, আবার কিছু কিছু ইস্যুতে একদম আশ্চর্য রকম নিরাপত্তা আসে। যেমন ফজলুর রহমান আছে, 5 আগস্ট পর পুলিশ হত্যার বিষয়টা আসলো, তখন আশ্চর্য রকম নিরাপত্তা। রাইট। আগে যেমন হতো সংসদে সরকার দল বিরোধী দল দুই দলেরই পারিবারিক কাল থাকার কারণে দুই দলেই পরিবারের বন্দনা করতে
করতো, এই দলও করতো ওই দলও করতো। এবার যেমন আবার ধরেন সরকার দলের সংসদ সদস্যরা করলেও বিরোধী দল থেকে এ ধরনের কোনো বিরোধী দলের কোনো নেতার পরিবার এরকম নাই তো পরিচিত, নেতার আর প্রশংসা করবে কার করবে? দলের প্রধানের তোষামোদি করা, যে সংসদে বক্তৃতা দিয়ে উঠলেই আমার নেতা তারেক রহমান সাহেব এভাবে করে যেমন বলে, বিরোধী দলের প্রসঙ্গ আসলে অন্য ধরনের কোনো ইতিহাস সামনে আসে। বিরোধী দলে এরকম করে যে আমার নেতা ডক্টর শফিকুর রহমানকে ধন্যবাদ জানাই বা ওনার এটা সেটা এভাবে প্রশংসা করে বক্তৃতা সেই ডাইনেস্টিটা আসলে গড়ে ওঠে নাই, যে কারণে হয়তো তারা করে না আর কি। পারিবারিক ডাইনেস্টি না, মানে নেতার ডাইনেস্টি তো বলতে পারে যে নেতা যিনি পাওয়ারে আছেন তার হাতে তিনি আমার দলের প্রধান, তাকে তেলাইলে আমি হচ্ছে দলীয় পদবি সুযোগ সুবিধা পাবো, সেটা তো হতে পারে। কিন্তু বিরোধী দলের মধ্যে এই প্র্যাকটিসটা নাই, তার মানে তারা এই জায়গাটায় এটা ভালো প্র্যাকটিস করছেন যে সংসদের পয়সা নষ্ট করে শুধু নেতার প্রশংসা করছেন না। আর সংসদে যেটা বলছেন যে এই যে কখনো উত্তপ্ত হয় কখনো নরম হয়, এবং গতকালের যে এটা সংসদের আলোচনাটা আমরা দেখছিলাম যে একজন সংসদ সদস্যকে বক্তৃতা দিতে বলা হচ্ছে, উনি বলছেন না আমি তো জানি না, আজকে আমার বক্তৃতা দেওয়ার কথা না। তারপর চিফ হুইপ বলছেন যে আসলে আমাদের আজকে তো সংসদ নেতা নাই, উনি না থাকলে বক্তৃতা দেওয়ার লোক পাওয়া যায় না। তার মানে হচ্ছে সবাই শুধু প্রধানমন্ত্রী উপস্থিত থাকলে কথা বলতে আগ্রহী হন, উনি উপস্থিত না থাকলে কথা বলতে চান না। তার মানে ওনারা আসলে কি দেশের জনগণের উদ্দেশ্যে কথা বলেন নাকি শুধু সংসদ নেতার উদ্দেশ্যে কথা বলেন, এই জিনিসটাই আর কি চিফ হুইপের কথার মধ্য দিয়ে। এবং চিফ হুইপ এনশিওর করছেন যে আপনারা বলেন, আপনাদের কথাগুলো আমরা সংসদ নেতার কাছে পৌঁছে দিব। তার মানে হচ্ছে সংসদে কথা বলার ওনাদের টার্গেটেই থাকে আমি সংসদ নেতাকে শোনাবো। তার মানে এইটাই কিন্তু ইন্ডিকেট করে কেন তারা সংসদ নেতাকে একটু তেল দেন এই জন্য। আজকে মনে সম্ভবত প্রধানমন্ত্রী সংসদে নেই, কিন্তু না পরে এসেছিলেন, তার আগে আজকে ছিলেন ফজলুর রহমান সাহেবের ওই সেশনটাতে আমি দেখলাম, এবং আমরা তো ইয়েটাও দেখলাম পার্থ সাহেব যখন বক্তব্য এখন যখন বক্তৃতা দিচ্ছেন। তবে একটা জায়গায় আমি একটু শিবির আপনাকে একটু মনে করিয়ে দিই আর কি, আপনি বলছিলেন না কথা প্রসঙ্গে যে উনি তো কথাই বলেন না। সংসদ নেতা কিন্তু প্রতিদিন কথা বলবে না, সব ব্যাপারে সে কথা বলবে না। ধরেন এই বুধবারে তার জন্য ফিক্সড করা আছে, প্রশ্নোত্তরে আধা ঘন্টা বলবে, আর সংসদ অধিবেশন শুরুর দিকে বা সমাপনীর দিকে শেষ বক্তব্য দিবে। আমি আপনাকে কেন এটা মনে করে দিলাম, আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর প্রচারণার জায়গা আছে না, এত মানুষ এটা বলে যে উনি কথাই বলেন না, তারা বলে না, তারা আবার বট বাহিনী হিসেবে পরিচিত, এই জন্য এটা উল্লেখ করলাম। এটা বলার কথা হচ্ছে কি, কারণ ওনার যখন কথা বলার টাইম আসে তখন ওনার পক্ষ থেকে সালাউদ্দিন সাহেব কথা বলতেছেন, তো যখন ওনার কথা বলার দরকার তখন উনি কথা বলতেছেন না, আরেকজনকে দিয়ে বলাচ্ছেন, এটা আর কি। এই জন্য বললাম আমি এটা বিরতি নেবার পর ফিরে এসে আরো কিছু সংবাদ জানবো, অনলাইন পোর্টালগুলো দেখবো। তবে তার আগে নেব ছোট একটা বিরতি, ফিরছি একটু পর। আবার আমন্ত্রণ নির্বাচিত খবর বলছে যে ঢাকার রাজপথে খুন হয়েছেন শীর্ষ সন্ত্রাসী টিটন। নিউ মার্কেট এলাকায় রাতে এই ঘটনা ঘটেছে। আর এই সংবাদটি সংগ্রহ করেছেন, কভার করেছেন আমাদের সহকর্মী সিফাতুল্লাহ, তিনি আমাদের সাথে যোগ দিচ্ছেন। সিফাতুল্লাহকে আমরা এখনই পেয়ে যাব। সিফাতুল্লাহর কাছ থেকে বরং আমরা শুনে আসি। সিফাতুল্লাহ আমাদের সাথে যোগ দিচ্ছেন, সিফাতুল্লাহর কাছ থেকে এবং শুনে নিই যে সিফাতুল্লাহ একটু বলবেন, আমাদেরকে সংক্ষেপে বলবেন যে আসলে কি ঘটেছিল আসলে ঘটনাটি, মানে হঠাৎ হত্যাকাণ্ডের ঘটনা সামনে এলো কিভাবে? জি, আমি এতক্ষণ পর্যন্ত ছিলাম নিউ মার্কেটের যে পিছনের গেট, অর্থাৎ শাহনেওয়াজ যে ছাত্রাবাস, সেই ছাত্রাবাসের গেটে, যে গেট থেকে গেটের সামনে যে বটতলাটি রয়েছে সেই বটতলাতেই কিন্তু শীর্ষ সন্ত্রাসী যে খন্দকার নঈম আহমেদ টিটন তাকে হত্যা করা হয়। তো আমরা এতক্ষণ সেখানে ছিলাম, বিভিন্ন প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদের জানিয়েছে যে সেখানে রিকশা থেকে এই যে যাকে হত্যা করা হয়েছে, যে শীর্ষ সন্ত্রাসী, তাকে রিকশা থেকে নামার পরে কিন্তু দুইজন, অর্থাৎ সাদা টি শার্ট পরিহিত দুইজন ব্যক্তি তাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালানো শুরু করে, এবং এলোপাথারি গুলি চালানোর এক পর্যায়ে তাকে সে মারা গিয়েছে কিনা এরকম কনফার্মেশন নেওয়ার জন্য তার পাশে যায় এবং খুব কাছ থেকেও গুলি করে তাকে হত্যা করা হয়। তো এলাকাবাসী যারা ছিলেন তারা যখন ওখানে সে গুলির শব্দ পেয়েছিলেন, তখন কিন্তু তারা সবাই আসার সাথে সাথেই সেখানে যারা হত্যাকারী ছিল তারা কিন্তু সেখান থেকে পালিয়ে যায়, এবং সেখানে কিন্তু অনেকেই বলছেন আমাদের কাছে প্রত্যক্ষদর্শীরা যে সেখানে পুলিশের গাড়ি ছিল, সেই পুলিশের গাড়ির সামনেই সেই হত্যাকাণ্ডটা হয়েছিল। যখন হত্যাকাণ্ড হয়, যখন পুলিশের গাড়িটা সেখান থেকে সরে যাচ্ছিল, তখন এলাকাবাসী আসলে ভয় পেয়েছিল এবং কেউ এই ভয়ে কিন্তু মুখ খুলতে চায়নি। তো আমরা এরপরে গিয়েছিলাম ঢাকা মেডিকেলে। সেই ঢাকা মেডিকেলে কিন্তু তাকে ঢাকা মেডিকেলের মর্গে নেওয়া হয়েছে, এবং সেখানে যে শীর্ষ সন্ত্রাসী ইমন, পুলিশ আমাদেরকে জানিয়েছে যে 2001 সালের যে 23 জন শীর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করা হয়, সেই শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে 2 নম্বর আসামি ছিলেন এই শীর্ষ সন্ত্রাসী যে
রয়েছে টিটন, তিনি তো অসংখ্য ধন্যবাদ আগে খুব সময় দিতে পারলাম না সিফাতুল্লাহ, আসলে জানারও ছিল অনেক কিছু যে আসলে এটা কি এলাকা নিয়ন্ত্রণের দখলের চেষ্টা ফলাফল নাকি নিশ্চয়ই পথে অনেক ঘটনা থাকবে। তবে ইলিয়াস হোসেন, আপনার কি মনে হয় বা ডক্টর শিববির কাছে শুনে নিয়ে আগে যে এই যে যেই ঘটনাগুলো সামনে আসছে হঠাৎ মানে অলমোস্ট প্রতিদিনই এই ধরনের ঘটনা সামনে আসছে, দেখেন এটাতে একটা জিনিস ইন্ডিকেট করছে যে এই যে মোটরসাইকেলে করে এসে খুব দ্রুততম সময়ের মধ্যে খুন করে পালিয়ে যাওয়া, এইটা একটা ভয়াবহ রকমের ইঙ্গিত আমাদের আইন শৃঙ্খলার জন্য, যে ওসমান হাদির হত্যাকাণ্ডটা ওইভাবে হয়েছে, এখানেও আমরা হত্যাকাণ্ডটা দেখছি। যত কিছুই হোক, মানে আধিপত্য বিস্তারের জন্য হোক, দুইটা সন্ত্রাসী গ্রুপের মধ্যে হোক, যেটাই হোক, কিন্তু জনমনে এটা একটা আতঙ্ক তৈরি করবে যে কোনো মুহূর্তে যে কেউ এসে আমাকে এভাবে হত্যা করে চলে যেতে পারে এবং তাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারছি না। তো এইটা একটা সিরিয়াস ইঙ্গিত আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার। আর একটা হচ্ছে যে এই যে শীর্ষ সন্ত্রাসী দীর্ঘদিন জেলে ছিল, মৃত্যুদণ্ডের আসামি ছিল, তারপরে সে ছাড়া পেল, এত বছর পরে মুক্তি পেয়ে এসে সে আবার তার অপরাধ কর্মে জড়িয়ে যাচ্ছে। আইন শৃঙ্খলা কি নিয়ন্ত্রণ করা যাচ্ছে? এখন পর্যন্ত আসলে ওই যদি আমি সমালোচকের দৃষ্টিতে বলি তাহলে আপ টু দ্য মার্ক দেওয়ার মতো অবস্থায় নেই। আপনি খেয়াল করবেন যে স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন যে আগামী মাসের যে কোনো সময় তারা মাদকের বিরুদ্ধে অভিযান শুরু করবেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করবেন, এইসব বলছেন আর কি। তো যখন খোদ ঢাকা শহরে আপনার আশেপাশে এরকম খুন হয়ে যাচ্ছে, এটা সাংঘাতিক আতঙ্কের বিষয়। এবং একটা সময় ইন্টারিম গভর্নমেন্টের সময় এরকম অনেকগুলো খুন হয়েছে, তো সেটা এটা বলা যেত যে পুলিশরা খুবই ট্রমায় আছে, এখনো তারা স্বাভাবিক হয়নি, সরকার ওইভাবে দায়িত্ব নিচ্ছে না যেহেতু তারা নির্বাচিত সরকার না। এখন কিন্তু এসব বলে আর পার পাওয়া যাবে না, রাইট। সরকারকে যে কোনো মূল্যে এটা থামাতে হবে। যে অসংখ্য ধন্যবাদ ইলিয়াস হোসেন এবং একই সঙ্গে ধন্যবাদ ডক্টর শিববির আহমেদ। আরও অনেক কিছু জানার আগ্রহ ছিল কিন্তু সময়ের সংক্ষেপ স্বল্পতার কারণে আর বেশি কিছু জানতে পারলাম না। আপনাদেরকে এই রাতের সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আর এরই মধ্য দিয়ে শেষ করছি আজকে নির্বাচিত খবর। কাল আবারও দেখা হবে চ্যানেল ওয়ান নিউজে। এছাড়াও আমাদেরকে পাবেন চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।